It's a slap to the Mamata government. It's a big slap to Rajiv Kumar, a loyal Alsatian of Mamata Banerjee. মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি শোনেননি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনেছে। আমি আবারও জুডিশিয়ারি, সংবিধানের বড় স্তম্ভ, তাকে প্রণাম করি। দে আর অ্যাক্টিং as per the constitution, for the people, by the people, of the people. It's a great victory of the Bengal people, especially the Hindu people, those who are tortured by the jihadis, radicals, as well as the police. It's a slap to the Mamata government. It's a big slap to Rajiv Kumar, a loyal Alsatian of Mamata Banerjee. It's a slap to the Mamata government. It's a big slap to Rajiv Kumar, a loyal Alsatian of Mamata Banerjee. A slap on Mamata government, a slap, big slap on Rajiv Kumar. একদমই তাই। আপনারা জানেন যে ওয়াকফ বিরোধিতার নামে যে যে উৎতুঙ্গ পরিস্থিতি, যে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে, সেটা সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে পুলিশ। বারবার সেই অভিযোগ উঠছে। তার ফলে রাজ্য পুলিশ আক্রান্ত হচ্ছে, তাদেরকে হসপিটালাইজড হতে হচ্ছে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুলিশের দিকে বম ছোড়া হচ্ছে, এবং তারপরও এদেরকে থামানো অনেক দূরের কথা। কোথাও গিয়ে যেন এই রাজ্য সরকার, এই রাজ্য প্রশাসন মদদ দিচ্ছে, এই অভিযোগ বিরোধীরা বারবার করছিল। এবং গতকাল পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সেখানে বিএসএফ কে রিকোয়েস্ট করতে হয় জেলা প্রশাসনের তরফ থেকে আপনারা এগিয়ে আসুন, সাহায্য করুন। তারা টহল দেওয়ার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু আজ সকাল থেকে আবারও পরিস্থিতি অবনতি হতে থাকে। এবং সেখানে রাজীব কুমার এবং জাভেদ শামীম, রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি আইন শৃঙ্খলা, তারা এসেছিলেন সাংবাদিক বৈঠকে এবং বারবারই যেটা বলছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বটে, তবে পরিস্থিতি যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। আর তাই এই রাজ্যের হিন্দুদের বাঁচাতে শেষ পর্যন্ত আদালতের দরজাটাকেই বেছে নিয়েছিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চলে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে এবং যেরকম উত্তপ্ত পরিস্থিতি হয়েছে কলকাতা হাইকোর্টও সেটাকে অনুধাবন করেছিলেন এবং মহামান্য আদালত আজকে ছুটির দিন থাকা সত্ত্বেও একটা স্পেশাল বেঞ্চ বসান। মাননীয় সৌমেন সেন এবং আর এক বিচারপতি ডিভিশন বেঞ্চে সেই মামলা যায় এবং সেখানে দীর্ঘ সওয়াল জবাব চলে। কিন্তু বারবারই রাজ্য সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী চায় না, এই জায়গাটাকেই প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল। এবং সেটা করার জন্যই কি ওই সাংবাদিক বৈঠক করেছিলেন রাজীব কুমাররা, এই প্রশ্নটাও কিন্তু উঠে যেতে শুরু করেছে। এবং তারপরেই আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নাকি মুর্শিদাবাদ যাচ্ছেন। হাইকোর্টের সামনেও, মহামান্য আদালতের সামনেও সেই তথ্য রাখা হয় এবং বলা হয় যে রাজ্য পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক রেখেছে, সবকিছু নিয়ন্ত্রণে আছে, কোথাও কোনো কিছু গন্ডগোল নেই। কিন্তু যতই রাজ্য সরকার, যতই এই শাসক দল শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না কেন, পুরোপুরি যে ব্যবস্থাটা ভেঙে পড়েছে সেই ছবি কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কেননা এই শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতাই কিছুক্ষণ আগে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেন পিতা এবং পুত্রকে কুপিয়ে খুন করা হয়েছে। আর এখানেই প্রশ্নটা উঠছিল যে ওয়াকফ বিলের বিরোধিতা চলছে, তার প্রতিবাদ চলছে, কিন্তু বেছে বেছে হিন্দুদের উপরই কেন আক্রমণ নেমে আসছে, কেন তাদের প্রাণ যাচ্ছে, কেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কেন তাদের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে? তাহলে এটা কোথাও কি হিন্দু নিধন যজ্ঞের দিকে যাচ্ছে? আর এই প্রশ্নগুলোই কিন্তু আজকে আদালতেও উঠল এবং সেই প্রশ্ন ওঠার পর শেষ পর্যন্ত মহামান্য আদালতের দুই মহামান্য বিচারপতি এই সিদ্ধান্ত নিলেন যে না, শুধুমাত্র রাজ্য পুলিশের উপর আস্থা রাখলে আর চলবে না। যে জায়গায় সিচুয়েশন চলে এসেছে, জল নাকের নয় একদম মাথার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর সেই জায়গাতেই এবার কেন্দ্রীয় বাহিনীরও দরকার আছে। আর তাই মহামান্য আদালতের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিল যে মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি সেখানে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনীও আসবে। এবং এই প্রসঙ্গে এর আগেও যে রাজ্য পুলিশের এবং রাজ্য প্রশাসনের অদক্ষতা ছিল, ব্যর্থতা ছিল, অপদার্থতা ছিল, সেই প্রসঙ্গও কিন্তু উঠে এসেছে।
ভোট পরবর্তী হিংসার কথা উঠে এসেছে, যে সেই সময়েও কিন্তু এগুলো সামাল দিতে তারা ব্যর্থ হয়েছিল। এবং সেখানে যদি সত্যিই কেন্দ্রীয় বাহিনী আসে, রাজ্য পুলিশের অসুবিধার জায়গাটা কোথায় আছে? আসলে রাজ্য পুলিশের অসুবিধাটা তো অন্য জায়গায় আছে। কেননা যে জায়গাটা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, যে এই যে তাণ্ডব লীলাটা চলছে, এটা চাইলে সত্যিই থামানো যায়, এটা এত বড় আকারে কেউ নিতে পারবে না। কেননা মিছিলে বোমা নিয়ে চলে আসছে, এখানে যদি পুলিশ ঘুমিয়ে না থাকে, প্রশাসন ঘুমিয়ে না থাকে, তবেই এই পরিস্থিতি হয়, সেটাকে সামাল দেওয়া যায়। এই যারা তাণ্ডব নৃত্য করে বেড়াচ্ছে, তাদেরকে চিহ্নিত করে যদি কড়া শাস্তির ব্যবস্থা করা যায়, এগুলো আরামসে থেমে যাবে। কিন্তু না, ভোট ব্যাংকের জটিল অঙ্কে এদেরকে কিছুতেই গায়ে হাত দেওয়া যাবে না, এদের কিছুতেই ছোঁয়া যাবে না, এরা যা খুশি তাই করতে পারে, সেই খুল্লা লাইসেন্সটা এই রাজ্য প্রশাসনই তো দিয়ে রেখেছে। আর তাই মহামান্য আদালত কিন্তু আজকে সমস্ত সওয়াল জবাব শুনে এই রায় দিয়ে দিলেন যে না, রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও মুর্শিদাবাদে নিয়ে আসতে হবে, এবং সেখানে কিন্তু তাদেরকে ডিপ্লয় করার পর তাদেরকে এই শান্তি শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করতে হবে। এই রায় কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হলো। এবং এবং এখানে আরেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, সেটা হচ্ছে যে ঠিক কত কোম্পানি এখানে ডিপ্লয় করা হবে, সেটা নিয়ে এখনো স্পেসিফিক কোনো তথ্য পাওয়া যায়নি। রায়ের কপি হাতে পেলে হয়তো সেই জায়গাটা জানা যাবে। কিন্তু যেটুকুনি জানা যাচ্ছে যে গতকাল যখন মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল বিএসএফকে যে আপনারা এগিয়ে এসে সাহায্য করুন, তখন 7 কোম্পানি, প্রথমে 3 কোম্পানি, পরে 3 কোম্পানি, পরে আরেক কোম্পানি, মোট 7 কোম্পানি সেখানে কিন্তু বিএসএফ এর বাহিনী এসেছিল। এবং আসার পর গতকাল রাত্রে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেটাকে রিস্টোর করা সম্ভব হয়েছে। যে রেল স্টেশন এবং রেল লাইনে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, সেইটাকে আটকানো গেছে, রেল যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপিত করা গেছে। কিন্তু তারপরেও মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে হিংসাত্মক পরিস্থিতি, সেটাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। ফলে এখানে কিন্তু একটা বড় সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, এই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর একটা বড় ইনস্ট্রাকশন এসেছে, সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে যে এই কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় হলেও তারা পৃথকভাবে কাজ করবে না, তারা রাজ্য সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করবে। আর এখানেই আর একটা বড় প্রশ্ন অ্যারাইজ হচ্ছে, সেটা হচ্ছে এই যে বিএসএফ এসেছিল গতকাল রাত্রে, যখন তারা শান্তি শৃঙ্খলা পরিস্থিতি রিস্টোর করছে, তারপরে কিন্তু আচমকাই তাদেরকে আর সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, সেই অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবী করে দিয়েছিলেন। এবার যে কেন্দ্রীয় বাহিনী আসছে, তাদেরকেও কি ওই পঞ্চায়েত নির্বাচনের মতোই করা হবে? অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী আসবে বটে, কিন্তু তাদেরকে চুপচাপ বসিয়ে রাখা হবে, আর রাজ্য পুলিশই এখানে ঘুরে বেড়াবে এবং সেই জায়গা থেকে পরিস্থিতিকে আরো ডিটোরিয়েট করবে, এই প্রশ্নটা উঠছে। কিন্তু যেভাবে আদালতের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনী এসেছে শেষ পর্যন্ত, আমার মনে হয় না সেই জায়গাটা করে পার পাবে। কেননা কেন্দ্রীয় বাহিনী এসে যদি সেখানে বসে থাকে এবং সেখানে পরিস্থিতি ডিটোরিয়েট করে, সেখানে যদি এরকম আরো খুন জখম হয়, সেখানে যদি এরকম আরো রক্ত ঝরে, সেখানে যদি আরো এরকম লুটপাট হয়, তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকেও আদালতকে যোগাযোগ করা হতে পারে যে আমাদের তো কাজই করতে দেওয়া হচ্ছে না, আমরা শান্তি শৃঙ্খলা এখানে বজায় রাখবো কি করে। কিন্তু আদালত আজকে একটা জায়গা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যেটা আমার মনে হয় এই রায়ের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। আদালত বলছেন যে এই কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে রাজ্য পুলিশকে এই দুষ্কৃতীদের চিহ্নিত করতে হবে যারা এই অশান্তিটা পাকাচ্ছে। অর্থাৎ যে আশঙ্কাটা সেখানকার মানুষ বারবার তুলে দিচ্ছিলেন, যে কোথাও গিয়ে রাজ্য পুলিশ যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরার চেষ্টা করছে না, তাদেরকে এখনো খুল্লা ছুট দিয়ে রেখেছে। সেটা কতখানি সত্যি নয়, সেটা তো পরবর্তীকালে রাজ্য পুলিশের রিপোর্টে আসবে। কিন্তু সেখানকার স্থানীয় মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু এই অভিযোগটা তুলে আনছেন এবং বিভিন্ন মিডিয়া সোর্সে, বিভিন্ন মিডিয়া সূত্রে কিন্তু সেই খবরটা সামনে চলে আসছে। এবং এটা যদি হয়, এটা কিন্তু ভয়ঙ্কর। কিন্তু আজকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো আদালতের তরফ থেকে, মহামান্য আদালত কিন্তু বলে দিল যে এই দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করতে হবে রাজ্য পুলিশকে। অর্থাৎ যতই ভোট ব্যাংকের অঙ্ক থাকুক না কেন, আর কাউকে আড়াল করার জায়গা নেই। এর পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আগের প্রতিবেদনেও বললাম, সেটা হচ্ছে যে এনআইএ তদন্ত করা হোক, এই দাবি কিন্তু রেল মন্ত্রকের কাছে করে দিয়েছেন অলরেডি মাননীয় শুভেন্দু অধিকারী। এবং যে খবরটা
আসছে, আমি বলবো এখনো সেটাকে উড়ো খবরই, সেটার কোনো স্পষ্ট মিডিয়া রিপোর্ট আসছে না, কারণ এই ধরনের খবরে স্পষ্ট মিডিয়া রিপোর্ট আসাটা একটু শক্ত। সেটা হচ্ছে এখানে যে দেশবিরোধী শক্তি কাজ করছে এবং এই বাংলাদেশের যে অবৈধ বাংলাদেশিরা আছে যারা এই অঞ্চলটাকে দাপিয়ে বেড়াচ্ছে, সেই রিপোর্ট কিন্তু কেন্দ্রের কাছে আছে এবং সেই নিয়ে নাকি আমাদের যিনি এনএসএ রয়েছেন অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, সেই অজিত ডোভাল স্যার, তিনি কিন্তু দিল্লিতে একটা বৈঠক করছেন এবং সেই বৈঠকের যদি সত্যিই কোনো সত্যতা থাকে তাহলে আগামী দিনে মালদা মুর্শিদাবাদ নিয়ে কিন্তু আরও কড়া পদক্ষেপ হতে পারে। কেননা যে খবর রিসেন্টলি উঠে আসছে সেটা হচ্ছে ধুলিয়ান, মালদার যে ধুলিয়ানের যে জায়গা ছিল সেটা শান্তশিষ্ট হয়ে গেলেও, অনেকটা পরিস্থিতি সামাল দেওয়া গেলেও, নতুন করে নাকি আজকে বিকেলের পর থেকে আবারও উত্তপ্ত হয়েছে, মুহুর্মুহু সেখানে বম পড়ছে। এবার একটাই প্রশ্ন উঠছে যে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পুলিশকে একবার সরাসরি তিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন ওই যখন বকটুয়ের ঘটনা ঘটেছিল, যে পুলিশের সমস্ত ছুটি ক্যান্সেল করতে হবে এবং এই রাজ্যে যত অবৈধ অস্ত্র রয়েছে, বোমা বারুদ রয়েছে, সেগুলো সমস্ত উদ্ধার করতে হবে। তাহলে সেই সেই স্টেপের পরে কি এমন হলো যে এত বোমা বারুদ আবার চলে এলো, যেখানে মুহুর্মুহু বোমা পড়ছে, স্বয়ং পুলিশের দিকে বোমা পড়ছে? তার মানে এই যে নিউট্রালাইজ করার জায়গাটা, সেটা করতে পুলিশ ব্যর্থ ছিল, কিংবা পুলিশ যদি ব্যর্থ না হয়, পুলিশ সেটা করতে পারেনি মানে তারা অপদার্থ, যে কোনো একটা জায়গা। যদি সত্যি এই জায়গাটা হয় যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যে অবৈধ বোমা বারুদে ভর্তি হয়ে গেছে, সেটাকে নিউট্রালাইজ করার জায়গা আছে, সেটা যদি রাজ্য সরকার ব্যর্থ হয়, তাহলে সেই জায়গা থেকে এবার কি কেন্দ্রীয় সরকারকে সেখানে ইন্টারভিন করতে হবে? তবে এখানে শুভেন্দুবাবু একটা কথা বলছেন যেটা আপনাদের মনেও বারবার প্রশ্ন থাকে, যে এত কিছু হয়ে যাওয়ার পরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন ঘুমিয়ে আছেন, প্রধানমন্ত্রী কেন ঘুমিয়ে আছেন, কেন বাংলায় 355 বা 356 ধারা জারি করা যাচ্ছে না? শুভেন্দুবাবু একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছিলেন এই সাংবাদিক বৈঠকে, সেটা হচ্ছে 355 ধারা তখনই জারি করা সম্ভব হবে যদি রাজ্য সরকার চায়। রাজ্য সরকার বিপদে পড়ে গেছে, তাদেরকে বাঁচাতে হবে, সেই জন্য 355 ধারা জারি করা, যেটা করার স্কোপ কিন্তু নেই। এই রাজ্য সরকার যাই হয়ে যাক 355 ধারা চাইবে না, কেননা যদি চাইতেন তাহলে আজকে যখন কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হচ্ছে, এই রাজ্য সরকারের তরফে উপস্থিত আইনজীবীরা সেটাতে বাধা দিতেন না। 356 ধারা তখনই হওয়া সম্ভব যদি আদালতের রায় আসে কিংবা রাজ্যপাল রেকমেন্ড করেন, তবেই কেন্দ্রীয় সরকার কিন্তু 356 ধারা করতে পারেন। এবার আদালতের রায় আসার মতো এখনো কিন্তু সেই জায়গা থেকে কোথাও থেকে কোনো ইঙ্গিত আসছে না। আর রাজ্যপালের সঙ্গে মাননীয় শুভেন্দু অধিকারী কথা বলেছিলেন, তিনি নিজেই বলছেন যে যে ঘটনা ঘটছে মালদা মুর্শিদাবাদে তার বিস্তারিত তথ্য দিয়েছেন, কিন্তু তার কাছ থেকে এখনো সেরকম কোনো সদর্থক সাড়া পাওয়া যায়নি, যেখান থেকে মনে হচ্ছে যে 356 ধারা জারি হতে পারে। ফলে 355 বা 356 ধারা কেন্দ্র চাইলেও তাদের কিন্তু হাত পা বাঁধা রয়েছে, তারা কিন্তু জারি করতে পারবে না। এবার এবার যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী যখন ঢুকে গেছে, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখানে রিপোর্ট দেওয়ার মতো জায়গায় পৌঁছে গেল। অর্থাৎ তারা যদি এখানে সরেজমিনে দেখিয়ে খতিয়ে দেখে তারা যদি বুঝতে পারে যে যে পরিস্থিতি রয়েছে সেখানে রাজ্য পুলিশের সঙ্গে কাজ করে তারা পুরো নিউট্রালাইজ করতে পারছে না, তাদের হাতেই পূর্ণ ক্ষমতা দিতে হবে, তবেই এই জায়গাটা করার মতো জায়গায় তারা পৌঁছবে। বা এখানে আরও কোনো কেন্দ্রীয় এজেন্সি, এনআইএ, তাদের দরকার হয়ে পড়েছে, এখানে এমনই পরিস্থিতি হয়ে গেছে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা সম্ভব নয়, সেই রিপোর্টগুলো কিন্তু আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। ফলে একেবারেই যে সব রাস্তাটা বন্ধ হয়ে গেছে তেমন কিছু নয়। আজকে আদালতে যে রায়টা হলো সেটা খুব স্বাভাবিকভাবেই এই সরকার যে এককভাবে আর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারছে না, সেই জিনিসটা এস্টাবলিশ হয়ে গেল। এবং এরকম কঠিন পরিস্থিতিতে কেন্দ্রের সমর্থন অবশ্যই দরকার আছে, কেন্দ্রীয় বাহিনীর অবশ্যই দরকার আছে, সেই জায়গাটা হাইকোর্ট কিন্তু এস্টাবলিশ করে দিল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই ছিদ্রটা ধরেই আগামী দিনে কিন্তু বৃহত্তর পদক্ষেপের জায়গাটা তৈরি হয়ে গেল। সেটা হবে কি হবে না সেটা হয়তো ভবিষ্যতের গর্ভে রয়েছে, কিন্তু আপাতত মুর্শিদাবাদবাসী এবং মালদাবাসীকে সুরাহা দিতে কেন্দ্রীয় বাহিনী আসছেন, এটা কিন্তু একটা বড় পয়েন্ট হয়ে রয়েছে। আর আরেকটা যেটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করছেন আমাকে যে মালদাতে কেন হলো না বা অন্যান্য জেলায় কেন হলো না। এই ব্যাপারে মহামান্য আদালত জানতে চেয়েছিল যে মুর্শিদাবাদ থেকে যেরকম স্পেসিফিক রিপোর্ট দেওয়া হচ্ছে এই ঘটনা ঘটেছে, সেরকম অন্য জেলার ক্ষেত্রে কি রিপোর্ট আছে।
সেই রিপোর্টটা হলফনামা আকারে শুভেন্দু অধিকারীর আইনজীবীকে দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট যদি হলফনামা আকারে জমা পড়ে এবং আদালত যদি বিবেচনা করে দেখে যে অন্যান্য জায়গাতেও এই ডিপ্লয় করার আছে, তখন হয়তো স্পেসিফিক সেই রিপোর্ট আসবে, সেই আদেশ আসবে। কিন্তু আদালত আজকে একটা জায়গা খুলে রেখে দিয়েছে যে রাজ্য সরকার যদি মনে করে যেরকম মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হচ্ছে, সেরকম সাহায্য অন্য জেলার ক্ষেত্রেও প্রযোজ্য, রাজ্য সরকার কিন্তু চাইলে পারে। এবার একটাই কথা, রাজ্য সরকারের মুখ তো পুড়েছেই, রাজ্য পুলিশের মুখ তো পুড়েছেই, এখন আর ওই রাজনীতির হিসেব নিকেশ না কষে মানুষকে বাঁচাবার জন্য, মানুষের সম্পত্তি বাঁচানোর জন্য, জনজীবন যাতে ব্যাহত না হয় সেই জায়গাটাকে সুনিশ্চিত করার জন্য তারা যদি ইগো ভুলে অন্তত কেন্দ্রীয় বাহিনীর পুরোপুরি সাহায্যটা নেয় এবং তাদেরকে ইউটিলাইজ করে, তাহলে তাহলে পশ্চিমবঙ্গে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে সেখান থেকে বাংলা এবং বাঙালি রক্ষা পাবে। কিন্তু আজকে যেভাবে আদালতে তারা কেন্দ্রীয় বাহিনী আটকানোর চেষ্টা করেছে, এই সদিচ্ছাকে এই মমতা প্রশাসন দেখাবে? সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।